প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওটা ক্লাস 11-এর জন্য। ক্লাস 11-এর প্রথম সেমিস্টার অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে। যারা চাইছো আমার কাছ থেকে ডাইরেক্ট অনলাইনে পড়াশোনা করতে, একেবারে প্রাইভেট টিউশনের মতো, তারা অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশানে যে অ্যাপ আছে সেই অ্যাপটি ডাউনলোড করে সেখান থেকে তুমি অ্যাডমিশন নিয়ে নিতে পারো এবং বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আজকের এই ভিডিওটা হবে ইউনিট 1 থেকে। ইউনিট 1-এ তোমাদের রয়েছে শাস্ত্র হিসেবে ভূগোল, অর্থাৎ জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লিন। এখান থেকে তুমি কোন কোন টপিকগুলো পড়তে হবে সেটার সম্পূর্ণ আলোচনা থাকছে আজকের এই ভিডিওতে। এবং যদি চাও এখান থেকে সুন্দরভাবে মক টেস্ট দেওয়া, প্র্যাকটিস করা, নোটস পড়া এবং উপযুক্তভাবে প্রত্যেকটি অধ্যায় ঠিক এই রকমভাবে বোঝার জন্য, তাহলে অবশ্যই আমার যে অ্যাপ রয়েছে প্লে স্টোরে, ডেসক্রিপশানে লিঙ্ক আছে, সেখানে ডাউনলোড করে আমাদের ক্লাসে এনরোল করে নাও আরও বেটারভাবে পড়াশোনা করার জন্য। তো আজকের ক্লাসটা তোমাদেরকে দিলাম, যেখানে আমি ইউনিট 1টা আলোচনা করেছি। কিভাবে আলোচনা হচ্ছে, কিভাবে হচ্ছে, সমস্ত তথ্য ভালো করে দেখে নাও এবং ভিডিওটা শেয়ার করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারে ভুল। প্রথমে রয়েছে ইউনিট 1, সেমিস্টার 1, তোমাদের ক্লাস 11। প্রথমে যে টপিক রয়েছে ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি। এখান থেকে ক নাম্বার আসবে? 15 মার্কস। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে 15 নাম্বারের। তার মধ্যে ইউনিট 1-এ কী রয়েছে? ইউনিট 1-এ আমি তুলে ধরেছি এটা জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লিন। প্রথমে এই যে ইংলিশে দেওয়া আছে, এটা বাংলা মানেটা ভালো করে বুঝে নিতে হবে। কি দেওয়া আছে? জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লিন। বাংলা মানে হচ্ছে শাস্ত্র হিসেবে ভূগোল। শাস্ত্র হিসাবে ভূগোল বা ভূগোলের নীতিসমূহ এরকমও থাকতে পারে যে কোনো বইতে। তো এখান থেকে আমরা কি কি পড়ব? ডেফিনেশন বলতে এখানে ভূগোলের সংজ্ঞা কাকে বলে, নেচার, প্রকৃতি, ক্লাসিফিকেশন অফ জিওগ্রাফি এবং ভূগোলের শ্রেণীবিভাগ। তারপরে পড়ব স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ ফিজিক্যাল জিওগ্রাফি, অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের পরিধি এবং বিষয়বস্তু। এইটুকু থেকে পড়তে হবে প্রথম অধ্যায় থেকে। শুরু করি। আজকে প্রথম আলোচনা হচ্ছে ভূগোল কাকে বলে, মিনিং অফ জিওগ্রাফি বা ডেফিনেশন যেটাই বলো। দেখো, জিওগ্রাফি শব্দটা, ভূগোল শব্দটা ইংলিশে হচ্ছে জিওগ্রাফি। বানানটা কি? GOGRAPHY। এই জিওগ্রাফি যে শব্দটা, এই জিওগ্রাফি শব্দটা বাংলায় হচ্ছে ভূগোল, এটা ইংরেজি। এই শব্দটা এসছে দুটি গ্রিক শব্দ থেকে। দুটি গ্রিক শব্দ, একটা হচ্ছে জিও আর একটা হচ্ছে গ্রাফোস। জিও এবং গ্রাফোস। জিও মানে হচ্ছে পৃথিবী। জিও মানে কি? জিও মানে হচ্ছে পৃথিবী। আর গ্রাফোস মানে কি? গ্রাফোস মানে অ্যাকচুয়ালি বিবরণ বা বর্ণনা। তাহলে কি দাঁড়ালো? জিওগ্রাফি শব্দের অর্থ পৃথিবীর বর্ণনা। জিওগ্রাফি শব্দের অর্থ কি? পৃথিবীর বর্ণনা। তাহলে প্রাচীন ভারতে বিভিন্ন বইতে এই ভূগোল শব্দটি ব্যবহার করা হয়েছিল। তার মধ্যে একটি ইম্পর্টেন্ট গ্রন্থ হলো সূর্য সিদ্ধান্ত। লেখক হলেন বরাহমিহির। এগুলো সব শর্ট প্রশ্ন আসতে পারে। বরাহমিহিরের লেখা সূর্য সিদ্ধান্ত গ্রন্থে প্রথম ভূগোল শব্দটি ব্যবহার করা হয়েছিল। এই গ্রন্থে ভূগোল শব্দের প্রথম ব্যবহার হয়েছিল। হলো। তাহলে এছাড়াও প্রাচীন সংস্কৃত সাহিত্য রয়েছে একটি, নাম হচ্ছে পদ্মপুরাণ। পদ্মপুরাণেও এই ভূগোল শব্দটিকে একটুকু অন্যভাবে খগোল বলা হয়েছিল। খগোল, প্রথমে ভূগোল ছিল না, প্রথমে ছিল খগোল। খগোল মানে হচ্ছে অ্যাকচুয়ালি একটা মহাকাশ সম্পর্কিত বিদ্যা। মহাকাশ সম্পর্কিত বিদ্যাকে বলা হয় খগোল। ঠিক আছে। তারপরে আস্তে আস্তে খগোল থেকে ভূগোল এসছে। তো প্রথমে ছিল এই খগোলের হচ্ছে বিশেষ করে মহাকাশ সম্পর্কিত বিদ্যা। তাহলে যাই হোক, এগুলো বিভিন্ন ধরনের অর্থ রয়েছে, এগুলো একটু পড়ে নিলে। এরপর হচ্ছে ডেফিনেশন, মানে ভূগোলের সংজ্ঞা কী। ভূগোলের সংজ্ঞা কাকে বলা হয়?
দেখো ভূগোলের তো নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই। আমরা যদি বলি ভূগোল মানে কি, ভূগোল মানে হচ্ছে মানুষের বাসভূমি হিসেবে পৃথিবীর বিবরণ, পৃথিবীর বিবরণকে আমি ভূগোল বলতে পারি। কিন্তু ভূগোলের জনক হলেন, ভূগোল শাস্ত্রের জনক হলেন এরাটোস্থেনিস। এরাটোস্থেনিস ইনি হলেন ভূগোলের জনক, মনে রাখবে এরাটোস্থেনিস হলেন ভূগোলের জনক। তিনি বলেছেন, তিনি একটি তার গ্রন্থ রয়েছে, নাম হচ্ছে জিওগ্রাফিকা। জিওগ্রাফিকা, এই জিওগ্রাফিকা গ্রন্থে তিনি এই জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেছিলেন। তিনি বলেছিলেন যে মানুষের বাসভূমি হিসেবে পৃথিবীর বিবরণকে বলা হয় ভূগোল। তাহলে ভূগোলের যদি আমরা একটা সংজ্ঞা ধরি, ভূগোলের সর্বসম্মত একটা সংজ্ঞা, মানে বিভিন্ন ভূগোলের বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন সেটা ব্যাপার নয়, কিন্তু মিনিমাম একটা সংজ্ঞা কী হতে পারে না, ভূগোল হচ্ছে বিজ্ঞানের একটি শাখা যেখানে পৃথিবী এবং তার প্রাকৃতিক ও মানুষের তৈরি সাংস্কৃতিক উপাদানগুলির বণ্টন এবং পারস্পরিক সম্পর্কের বিবরণের সঙ্গে যুক্তিপূর্ণ বিজ্ঞানসম্মত ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়। তাহলে বিজ্ঞানের একটি, এখানে তোমাদেরকে সংজ্ঞা মুখস্থ করতে হবে না, ঠিক আছে, কারণ তোমাদের পুরো টপিকগুলো এমসিকিউ, তাই ভালো করে পড়ে রাখতে হবে জিনিসটা, যে কোন জিনিসটা ভূগোল বলা হচ্ছে, ঠিক আছে। বিজ্ঞানের একটি শাখা যেখানে পৃথিবী এবং প্রাকৃতিক মানুষের সাংস্কৃতিক উপাদানগুলির বণ্টন, পারস্পরিক সম্পর্কের বিবরণ, এগুলো নিয়ে আলোচনা করা হয়, সেটাই হচ্ছে ভূগোল। তাহলে ভূগোলের সংজ্ঞা এটা হলো। এবার এই সংজ্ঞাটা ভালো করে পড়ে নিতে হবে, এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসতে পারে। এবারে আমরা পড়বো কি, এবারে পড়বো নেচার। নেচার মানে কি, নেচারের বাংলা হচ্ছে প্রকৃতি। নেচারের বাংলা হচ্ছে প্রকৃতি। এবারে প্রকৃতি জিনিসটা কি সেটা আগে মাথার মধ্যে ঢোকাও, তবে তো জিনিসটা বুঝতে পারবে। আমরা বলি না যে হ্যাঁ রে ওই তোমার ওই বন্ধুটার নেচার কেমন, বলি না কথার কথায় যে ওর ওই মানুষটার নেচার কেমন। তাহলে নেচার জিনিসটা কি, নেচার বলতে গেলে এক ধরনের আমরা বলতে পারি ঠিক কিছুটা বৈশিষ্ট্যের মতো। আমাদের প্রত্যেকটা মানুষের প্রকৃতি আলাদা, আমাদের প্রত্যেকটা মানুষের দেখতে আলাদা, প্রত্যেকটা মানুষের ব্যবহার আলাদা, ঠিক আছে। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে মিল থাকতেই পারে, সেটা আলাদা ব্যাপার, সেটা কোইন্সিডেন্ট, কিন্তু প্রকৃতি অনেক সময় আলাদা হয়। সেটাই হচ্ছে ভূগোলের একটা বিষয়, যে ভূগোলের প্রকৃতি কী। দেখো ভূগোল তো পৃথিবীকে নিয়ে আলোচনা করে, শুধু পৃথিবী নয়, পৃথিবী, মহাকাশ, সমস্ত বিষয় হচ্ছে এই ভূগোলের মধ্যে। তাই ভূগোলের এত বড় একটা জায়গা, তার প্রধান প্রকৃতি হচ্ছে কিন্তু এটা হচ্ছে বিজ্ঞানধর্মী। ভূগোল হচ্ছে বিজ্ঞানধর্মী, অর্থাৎ এটা বিজ্ঞানসম্মত আলোচনা করে। কারণ প্রকৃতির সঙ্গে মানুষের যে সম্পর্ক, এই সম্পর্ক ভূগোল প্রথম আলোচনা করেছে এবং বিজ্ঞানও সেটাকে স্বীকার করেছে। দেখবে ভূগোল ছাড়াও তোমরা অনেক সাবজেক্ট পাবে, যেমন দর্শন, এডুকেশন, এদের যে টপিক আর আমাদের ভূগোলের যে টপিক অনেক বেশি পার্থক্য রয়েছে। ভূগোলের যে আলোচনা সেটা কিন্তু সম্পূর্ণ বিজ্ঞানধর্মী, তুমি কোনোটাকে অস্বীকার করতে পারবে না। তুমি এই যে ঘড়িতে টাইম দেখছো, সকালে ঘুম থেকে উঠতে যাচ্ছ, টাইম দেখছো, এই যে সময়, ভারতের সময় নির্ধারিত হয় কোন দাগেমের রেখা অনুযায়ী, 82-30 মিনিট পূর্ব, এটাও তো ভূগোলের বিষয়। প্রত্যেকটা জিনিস, আবহাওয়া দেখছো, আজকে বৃষ্টি হবে কিনা, আজকে টেম্পারেচার কত আছে, প্রচুর গরম পড়ছে, কেন হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং। এই যে গ্রীষ্মের ছুটি চলছে, কেন, গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে পড়তে হবে। সমস্ত কিছু ভূগোলের বিষয়, এবং এই ভূগোলের বিষয়গুলোকে আজ পর্যন্ত কোনো বিজ্ঞান অস্বীকার করতে পারেনি যে না এটা কাকতালীয় বা এটা কখনো হতেই পারে না, এরকম কিন্তু নয়। তাই বিজ্ঞানধর্মী আলোচনা করে ভূগোল। নাম্বার 2 হচ্ছে গতিশীল। ভূগোল সবসময় স্থিতিশীল নয়, এটা একটা গতিশীল বিষয়। যেমন মনে করো ইতিহাস, ইতিহাসের তুমি যে সাল পড়েছো, ইতিহাসে যে সমস্ত বিষয় রয়েছে সেগুলো কিন্তু স্ট্যাটিক, ওগুলো পরিবর্তন কখনোই হবে না, ওগুলোর পরিবর্তন কখনোই হবে না। কিন্তু ভূগোলের বিষয়টা সম্পূর্ণ ডাইনামিক, মানে হচ্ছে গতিশীল। তুমি মনে করো আজকে ভারতে জনসংখ্যা কত আছে 2011 সাল অনুযায়ী, 121,01,93,422 জন, আমরা জানি। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস।
2021-এ সেন্সাস হওয়ার কথা ছিল, সেটা হয়নি করোনার জন্য, কিন্তু 21-এ যদি সেন্সাস হতো তাহলে কিন্তু নতুন জনসংখ্যা আমরা পেয়ে যেতাম। তাহলে কি ভূগোলটাকে আস্তে 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 আমাদের পরিবর্তন করছে, বিভিন্ন দিক, বিভিন্ন ভূমিরূপ বলো, বিভিন্ন জায়গাতে সম্পূর্ণ পরিবর্তনশীল হয়ে গেছে। আমরা জানবো ভূগোলের অনেক শাখা চলে এসছে বর্তমানে, যেগুলো আমরা ভাবতেই পারি না, সেগুলো ক্লাসিফিকেশনের মধ্যে আমরা অনেক কিছু শিখব। তো অনেক কিছু নতুন বিষয় কিন্তু অন্তর্ভুক্ত হচ্ছে, তাই ভূগোল হচ্ছে গতিশীল। 3 নম্বর হলো সকল বিজ্ঞানের জননী বলা হয়। ভূগোলকে সকল বিজ্ঞানের জননী বলা হয়। ভূগোল ছাড়া বিজ্ঞানের কোনো শাখা পরিষ্কার হবে না। একটু আগেই বলছিলাম যে বিজ্ঞানের সঙ্গে বিজ্ঞানধর্মী আলোচনা করে, সে কারণে ভূগোলকে সকল বিজ্ঞানের জননী বলা হয়। অর্থাৎ যে কোনো শাখা ভূগোলে যখন আলোচনা করা হয় সেটা কিন্তু বিজ্ঞানের একটা আলোচ্য বিষয়। ভূগোল বিজ্ঞান পড়তে গেলে তোমাকে ভূগোল জানতে হবে, তাই সকল বিজ্ঞানের জননী। এছাড়াও ভূগোলকে সংশ্লেষিত বিষয় বলা হয়। সংশ্লেষিত বিষয় বলা হয়, অর্থাৎ ভূগোলে দেখবে একদিকে গণিত, উদ্ভিদবিদ্যা, পরিবেশ বিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান এগুলো আলোচনা রয়েছে একদিকে, আবার অন্যদিকে রাশিবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, তারপর সমাজতত্ত্ব এইসব নিয়ে আলোচনা করছে। অর্থাৎ ভূগোলে কি হয়, একদিকে তোমার প্রাকৃতিক প্লাস সামাজিক, সাংস্কৃতিক সমস্ত বিষয়টা সমন্বিত হয়েছে, তাই ভূগোলকে বলা হয় সংশ্লেষিত বিষয়। একসঙ্গে অনেক জিনিসের সমন্বয় রয়েছে, তাই ভূগোলকে বলা হয় সংশ্লেষিত বিষয়। তো এগুলো মোটামুটি প্রকৃতির মধ্যে মনে রাখতে হবে। তাহলে প্রকৃতি মানে বিজ্ঞানধর্মী, মানে হচ্ছে বিষয় গতিশীল, সকল বিজ্ঞানের জননী, একই সঙ্গে সংশ্লিষ্ট বিষয় বলা হয়। এগুলোকে পড়ে রাখতে হবে। এবারে পড়ব ক্লাসিফিকেশন অফ জিওগ্রাফি, মানে হচ্ছে ভূগোলের শ্রেণীবিভাগ। ভূগোলের শ্রেণীবিভাগ বলতে গেলে ভূগোলকে দেখো কীভাবে ভাগ করা যায়, শুধুমাত্র ভাগগুলো ভালো করে দেখে রাখতে হবে। কিন্তু ভূগোলকে প্রথমে দুভাগে ভাগ করছি, একটা হচ্ছে আঞ্চলিক ভূগোল, আর একটা হচ্ছে প্রণালীবদ্ধ ভূগোল। প্রণালীবদ্ধ ভূগোল, এই প্রণালীবদ্ধ ভূগোলকে দুভাগে ভাগ করা যায়, মানবীয় ভূগোল আর হচ্ছে প্রাকৃতিক ভূগোল। প্রাকৃতিক ভূগোলের মধ্যে বিভিন্ন ভাগ রয়েছে, যেমন জলবায়ুবিদ্যা, জলবায়ু ভূগোল, তারপর রয়েছে সমুদ্রবিদ্যা, ইংলিশে বলা হয় ওশিয়ানোগ্রাফি, তারপর বলা হয় মৃত্তিকা ভূগোল, সয়েল জিওগ্রাফি, জীব ভূগোল, বায়োজিওগ্রাফি, তারপর ভূমিরূপবিদ্যা বা ভূমিরূপ এটা বলা ইংলিশে জিওমরফোলজি। এছাড়া রয়েছে জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোল, ঠিক আছে, এরকম অনেক শাখা রয়েছে। মানবীয়ের মধ্যেও রয়েছে জনসংখ্যা ভূগোল, তারপর ঐতিহাসিক ভূগোল, তারপর রয়েছে সামাজিক ভূগোল, তারপর রয়েছে রাশিমাত্রিক ভূগোল, তারপর রয়েছে অর্থনৈতিক ভূগোল, তারপর রয়েছে সাংস্কৃতিক ভূগোল, এগুলো রয়েছে। আঞ্চলিক ভূগোলের মধ্যে কিছু কিছু জিনিস রয়েছে, যেমন মনে করো আঞ্চলিক উন্নয়ন, এগুলো সব অনার্সের বিষয়ে, তোমরা অনার্স যখন পড়বে তখন এই সমস্ত সাবজেক্টগুলো পাবে। তারপরে আঞ্চলিক পরিকল্পনা, আঞ্চলিক বিশ্লেষণ, আঞ্চলিক সমীক্ষা, এগুলো। তাহলে আমাদের মূল বিষয় কিন্তু এটা নয়, এটাগুলো মনে রাখবে। এই মানবীয় ভূগোল
এবং প্রাকৃতিক ভূগোলের শাখাগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, কোনটা কার শাখা এটা বেশ ভালো করে মনে রাখতে হবে। একই সঙ্গে কোন ভূগোলের জনক কে ছিলেন সেই সম্পর্কে কিছু নাম মনে রাখতে হবে, সেই সম্পর্কে দু একটা তথ্য মনে রাখতে হবে, সেগুলো কিন্তু খুব মোস্ট ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, দেখো বিভিন্ন বইতে শর্ট প্রশ্ন তোমরা এনাফ পেয়ে যাবে। শর্ট প্রশ্নের জন্য কোনো আমার সাজেশন বই আছে, সেটা যখন প্রকাশিত হবে সেখান থেকে এনাফ শর্ট প্রশ্ন লেখা আছে। কোনো শর্ট প্রশ্নের নোট বই কিচ্ছু কিনতে হবে না, জিনিসগুলো বুঝতে হবে। আমি একটা করে আলোচনা করে দিই। প্রথমে হচ্ছে জনসংখ্যা ভূগোল, ইংলিশে কী বলা হয়? পপুলেশন জিওগ্রাফি। পপুলেশন জিওগ্রাফি মানে কি? জনসংখ্যাকে নিয়ে আলোচনা করে। জনসংখ্যা বলতে আমাদের দেশের যে জনসংখ্যা কত রয়েছে, জনসংখ্যা না জানলে আমরা কিন্তু সেই স্থানের উন্নতি কতটা হচ্ছে, সেই স্থানের পরিবেশগত কি সমস্যা হচ্ছে, জনসংখ্যার সঙ্গে সম্পদের সম্পর্ক কি, এসব সম্পর্কে জানতে পারবো না। কাজেই এই সম্পর্ক নিয়ে আলোচনা করে জনসংখ্যা ভূগোল। ঐতিহাসিক ভূগোল অর্থাৎ ইতিহাস নিয়ে আলোচনা করে। ইতিহাসে কি কি ঘটেছে, যেমন একটা মনে করো ভূমিরূপ, একটা ভূমিরূপ যখন গড়ে উঠছে, সে তো হঠাৎ করে গড়ে উঠছে না, সে মানে আগেকার সময় নিশ্চয়ই কিছু ঘটনা ঘটে আছে, ইতিহাসকে নিয়ে আলোচনা করছে। তাহলে এটা হচ্ছে ঐতিহাসিক ভূগোল। সামাজিক ভূগোল সমাজকে নিয়ে আলোচনা করে, সমাজ বিজ্ঞান নিয়ে আলোচনা করে, সমাজে কি কি ঘটছে সেগুলোকে নিয়ে আলোচনা করে, তো সেগুলোকে পড়ে নিতে হবে। রাশিমাত্রিক ভূগোল, রাশিমাত্রিক ভূগোল মানে হচ্ছে রাশি বিজ্ঞান নিয়ে আলোচনা করে, স্ট্যাটিস্টিক, রাশি বিজ্ঞান নিয়ে আলোচনা করে রাশিমাত্রিক ভূগোল। অর্থনৈতিক ভূগোল অর্থাৎ ইকোনমিক ব্যাপারটা রয়েছে, অর্থবিদ্যা, অর্থবিদ্যা থেকে উৎপত্তি লাভ করেছে, অর্থাৎ এখানে কোনো স্থানের ইকোনমিক কন্ডিশন কেমন রয়েছে, সেখানে মানুষ কি কি কাজের সঙ্গে যুক্ত, এগুলো নিয়ে আলোচনা করে। সাংস্কৃতিক ভূগোল কোনো স্থানের সংস্কৃতি নিয়ে আলোচনা করে, নির্বিজ্ঞান থেকে উৎপত্তি লাভ করেছে এগুলো, কোনো স্থানের সংস্কৃতি কেমন সেটা নিয়ে আলোচনা করছে সাংস্কৃতিক ভূগোল। প্রাকৃতিক দিকে চলে আসি, জলবায়ু ভূগোল, কোনো স্থানের জলবায়ু আবহাওয়া কেমন রয়েছে সেটা নিয়ে আলোচনা করে। সমুদ্রবিদ্যা সমুদ্র সম্পর্কে আলোচনা করে, সমুদ্রে কি কি রয়েছে, কারণ জানো সমুদ্র এমন একটা জায়গা যেখানে প্রচুর পরিমাণ জীব প্রজাতি রয়েছে। ঠিক আছে, প্রচুর জীব প্রজাতি সমুদ্রে রয়েছে, সাগর মহাসাগরে, তাই ওশিনোগ্রাফি সমুদ্রবিদ্যা নিয়ে আলোচনা করে। মৃত্তিকা, কোনো স্থানে মৃত্তিকা কেমন, কোন স্থানের মৃত্তিকার মধ্যে কি কি বৈশিষ্ট্য রয়েছে, কোন স্থানের মৃত্তিকা কেমন, বিশেষ করে মৃত্তিকা বিজ্ঞানকে বলা হয় পেডোলজি। কোন স্থানের মৃত্তিকার ধর্ম, তারপর শ্রেণী বিভাগ, বন্টন, এগুলো নিয়ে আলোচনা করে। জীব ভূগোল, জীব ভূগোল মানে হচ্ছে কোনো স্থানের জীব সম্প্রদায় নিয়ে আলোচনা করে, বায়োজিওগ্রাফি, জীবের উৎপত্তি, বন্টন, জীবের সঙ্গে পরিবেশের সম্পর্ক, এগুলো নিয়ে আলোচনা করে জীব ভূগোল। ভূমিরূপবিদ্যা জিওমরফোলজি, জিওমরফোলজি বলতে কোনো স্থানের কেমন ভূমিরূপ গড়ে উঠছে। আমি যখন মাস্টার ডিগ্রি করতাম আমার এই ভূমিরূপবিদ্যা ছিল স্পেশাল পেপার ছিল, আমি এটা নিয়ে খুব বেশি পড়াশোনা করেছি আর এটা আমার পড়াতেও ভালো লাগে। এই ভূমিরূপবিদ্যা মানে হচ্ছে কোনো স্থানের ভূগাঠনিক যে ব্যাপারগুলো, কিভাবে ভূমিরূপটা গঠন হলো, নদীর ক্ষয়কাজ, সমুদ্রের ক্ষয়কাজ বা মনে করো বায়ুর ক্ষয়কাজ, এই সম্পর্কে বিভিন্ন ধরনের ভূমিরূপ তৈরি হচ্ছে। তাহলে ভূপ্রাকৃতিক উপাদান, ভূমিরূপের গঠন বিবর্তন কিভাবে হচ্ছে এটা নিয়ে আলোচনা করে। বিশেষ করে তোমরা জিওলজি নাম শুনেছো, এই জিওলজির ওপর নির্ভর করে এই ভূমিরূপবিদ্যাটা এসছে। মনে রাখবে ভূমিরূপবিদ্যার অতীত হলো ভূতত্ত্বের বর্তমান ভূমিরূপবিদ্যা, ডেভিস বলেছেন। এবং এই ভূমিরূপবিদ্যা শব্দটা সর্বপ্রথম ব্যবহার করেছিল বা জিওমরফোলজি কিথ, ভৌগোলিক কিথ কোয়ারসিথ, কিথ প্রথম ব্যবহার করেছিল। জ্যোতির্বিজ্ঞানীয় বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান মানে হচ্ছে বিশেষ করে যে সমস্ত জায়গাগুলো একদম মানে কি বলবো মহাকাশ, সৌরজগৎ, গ্রহ উপগ্রহ, ধূমকেতু, এগুলো নিয়ে আলোচনা করে। ঠিক আছে, সেটা হচ্ছে জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোল। এটা হচ্ছে মনে রাখবে ভূগোলের আদি শাখা, একদম প্রাচীনতম শাখা হচ্ছে এই জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোল। অর্থাৎ যেখানে গণিত বা জ্যোতির্বিজ্ঞান, গণিত ও জ্যোতির্বিজ্ঞান এর উপর ভিত্তি করে তৈরি হয়েছে জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোল। একদম প্রাচীনতম শাখা হচ্ছে জ্যোতির্বিজ্ঞানীয়। কে প্রশ্ন হয় যে ভূগোলের প্রাচীনতম শাখা কোনটি, সেটা হচ্ছে জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোল বা ইংলিশে বলা হয় অ্যাস্ট্রোনমিক্যাল জিওগ্রাফি। ঠিক আছে, তাহলে এগুলো নিয়ে আলোচনা করা হয়ে গেল। এটা গেল ক্লাসিফিকেশন অফ জিওগ্রাফি।
পরে চলে আসছি আমরা স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ ফিজিক্যাল জিওগ্রাফি, মানে হচ্ছে ভূগোলের পরিধি। পরিধি মানে কি? পরিধি মানে হচ্ছে ভূগোল আজ পর্যন্ত কতদূর বিস্তৃত হয়েছে, কারণ ভূগোল হচ্ছে গতিশীল বিষয়, আমরা জানি ভূগোল ডাইনামিক, পরিবর্তনশীল। তাহলে পরিবর্তনটা কতদূর, পরিধিটা মানে বিষয়বস্তু কতদূর পর্যন্ত গেছে, সেটা হচ্ছে ভূগোলের পরিধি। মনে রাখবে, পরিধির যদি আমরা বিশ্লেষণ করি, আমরা ভূগোলের পরিধি বিশ্লেষণ করতে পারবো না। পৃথিবীর মধ্যে নেই মহাকাশ, মহাকাশ জানো, মহাকাশ অসীম, যার কোনো শেষ নেই। আমরা মহাকাশের 3% জানি, যার মধ্যে এই 10-12টা গ্রহের নাম জেনেছি শুধুমাত্র, কিন্তু এখনও 97% জানা বাকি। তাই ভূগোলের পরিধি অসীম। কিন্তু আমি যদি বিষয়বস্তু ধরি, ভূগোলের 3টে প্রধান বিষয়বস্তু। কি বললাম? ভূগোলের 3টে প্রধান বিষয়বস্তু। নাম্বার 1 হচ্ছে ভৌগোলিক অবস্থান। নাম্বার 2 হচ্ছে আঞ্চলিক পৃথকীকরণ। নাম্বার 3 হচ্ছে মানুষ ও প্রকৃতির সম্পর্ক। এই 3টে প্রধান বিষয়বস্তু হচ্ছে ভূগোলের প্রধান বিষয়বস্তু। তাহলে কি কি বললাম? ভৌগোলিক অবস্থান, আঞ্চলিক পৃথকীকরণ, মানুষ প্রকৃতির সম্পর্ক। 1 মিনিট। তাহলে এই 3টে প্রধান বিষয়বস্তু। ভৌগোলিক অবস্থান মানে হচ্ছে কোনো স্থানের ভৌগোলিক অবস্থান কত, আমরা কীভাবে বিচার করি? অক্ষাংশ আর দ্রাঘিমা দিয়ে বিচার করি কোনো স্থানের ভৌগোলিক অবস্থান কেমন, সেটা ভূগোলের বিষয়। আঞ্চলিক পৃথকীকরণ মানে কি? মানে হচ্ছে কোনো একটা অঞ্চল থেকে কোনো একটা অঞ্চলের মধ্যে পার্থক্য থাকে, ভৌগোলিক বৈশিষ্ট্যের পার্থক্য থাকে, ঠিক আছে? সেই পার্থক্যটাকে যখন আমরা শিখব, সেটা হচ্ছে আঞ্চলিকীকরণ। মানুষ প্রকৃতির সম্পর্ক, মানুষের সঙ্গে প্রকৃতির সম্পর্ক কেমন? মানুষের সঙ্গে প্রকৃতির সম্পর্ক খুব ভালো হওয়া উচিত, কিন্তু আমরা কিছু কিছু কাজ করি যেখানে প্রকৃতি অনেক সময় রুষ্ট হয়, প্রকৃতি দূষণ হচ্ছে। এই মানুষ প্রকৃতির সম্পর্ক নিয়ে 3টে ভাবনা চিন্তা রয়েছে। একটা হচ্ছে নিয়ন্ত্রণবাদ, 2 হচ্ছে সম্ভাবনাবাদ, 3 হচ্ছে নবনিয়ন্ত্রণবাদ। ঠিক আছে? নিয়ন্ত্রণবাদ মানে হচ্ছে যেখানে মানুষের যে সমস্ত কার্যকলাপ, মানুষের জীবন ধারণ প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত, এটাকে বলা হয় নিয়ন্ত্রণবাদ। সম্ভাবনাবাদ মানে হচ্ছে মানুষের কাছে প্রকৃতি কিছু সম্ভাবনা তুলে ধরে, মানুষ তার ইচ্ছা মতো সেটাকে গ্রহণ করে পছন্দ অনুসারে, সেটা হচ্ছে সম্ভাবনাবাদ। নবনিয়ন্ত্রণবাদ বলতে বোঝাচ্ছে উপরের যে সমস্ত ধারণা দুটো বললাম, নিয়ন্ত্রণবাদ আর সম্ভাবনাবাদ, এই দুটোর মধ্যবর্তী ধারণা হচ্ছে যেটা পরিবেশের ভূমিকা পরোক্ষ হলেও গুরুত্বপূর্ণ। পরিবেশের ভূমিকা আছে মানুষের জীবনে, কিন্তু গুরুত্বপূর্ণ মানে খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু পরোক্ষ, প্রত্যক্ষ নয়। এটাকে বলা হচ্ছে নবনিয়ন্ত্রণবাদ। এগুলো একটা অল্প অল্প করে জেনে রাখলেই হবে, এমন কিছু ইম্পর্টেন্ট নয় এটা। তো এগুলো অল্প করে জেনে রাখলে, আর প্রধান বিষয় কিন্তু আমাদের এই তিনটে একটু করে পড়ে নিতে হবে। তাহলেই আমাদের পুরো টপিকটা কমপ্লিট হয়ে গেল। কি আমরা এখানে শিখলাম? ভূগোলের সংজ্ঞা, প্রকৃতি, কী রয়েছে ভূগোলের মধ্যে, পরিধি বা কন্টেন্ট একই জিনিস, বিষয়বস্তু আর ক্লাসিফিকেশন। এখান থেকে পরীক্ষায় এবার বিভিন্ন ধরনের শর্ট প্রশ্ন আসতে পারে, তার জন্য বই পড়তে হবে, যে কোনো টেক্সট বই পড়তে হবে অবশ্যই ভালো করে। তারপরে আমার লেখা সাজেশন বইটা খুব শীঘ্রই রিলিজ হবে, সেইটা প্রকাশিত হওয়ার পর সেই সাজেশন বই একটা পড়তে পারো ভালো করে, এবং তারপরে আমার যদি ক্লাসটা ঠিকমতো করো আর কোনো সমস্যা নেই, ঠিক আছে?